সুদপুর উচ্চ বিদ্যালয়ের ক্লাসে সকলকে স্বাগত। আজকে সামুদ্রিক প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ থেকে আলোচনা করা হবে, এই অংশ থেকে আলোচনা করা হবে। সমুদ্র তরঙ্গ কি? সমুদ্র তরঙ্গ হলো বায়ুপ্রবাহ বা ভূকম্পনের প্রভাবে সমুদ্রপৃষ্ঠের ওপর নিচ আলোড়ন। এই তরঙ্গের মাধ্যমে সমুদ্রের জলরাশি কোনো দিকে প্রবাহিত হয় না বা অনুভূমিক স্থানান্তর ঘটে না, শুধুমাত্র সেই নির্দিষ্ট স্থানই ওপর নিচে ওঠানামা করে। ভূবিজ্ঞানী আর্থার হোমস বলেছেন, তরঙ্গের জলরাশি কোনো রকম স্থান পরিবর্তন করে না, কেবলমাত্র তরঙ্গ অবয়বেই অগ্রসর হয়। সমুদ্র স্রোত কাকে বলে? পৃথিবীর বিভিন্ন সাগর এবং মহাসাগরের উপরিভাগ দিয়ে বিভিন্ন জলস্রোত প্রায় নিয়মিতভাবে নির্দিষ্ট দিকে প্রবাহিত হয়, একেই সমুদ্র স্রোত বলে। আরও নির্দিষ্ট করে বললে, কতগুলি প্রাকৃতিক কারণের জন্য সমুদ্রের জলরাশি নিয়মিতভাবে নির্দিষ্ট দিকে প্রবাহিত হয়, সমুদ্র জলের এই গতিকে সমুদ্র স্রোত বলে। অর্থাৎ সমুদ্র স্রোতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সমুদ্র জলের অনুভূমিকভাবে স্থান পরিবর্তন হচ্ছে। এখন সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে কি কি পার্থক্য রয়েছে সেগুলো একটু দেখে নেওয়া যাক। সমুদ্র স্রোত হলো বিপুল পরিমাণ সামুদ্রিক জলরাশির এক স্থান থেকে নির্দিষ্ট একটি দিকে প্রবাহ। অন্যদিকে সমুদ্র তরঙ্গ হলো কোনো একটি নির্দিষ্ট স্থানে সমুদ্র জলের উলম্ব দিকে পর্যায়ক্রমিক উত্থান ও পতন। সমুদ্র স্রোতের দ্বারা বিপুল পরিমাণে জলরাশি স্থান পরিবর্তন করে। অন্যদিকে সমুদ্র তরঙ্গের দ্বারা সমুদ্র জলের কোনো স্থান পরিবর্তন হয় না, কেবলমাত্র তরঙ্গ অবয়বটি উপকূলের দিকে এগিয়ে যায়। সমুদ্র স্রোত উপকূলের পাশ দিয়ে প্রবাহিত হয়ে যায়, উপকূলে আছড়ে পড়ে না। অন্যদিকে সমুদ্র তরঙ্গ উপকূলের দিকে এগিয়ে এসে উপকূলের উপর আছড়ে পড়ে ভেঙে যায়। উপকূলের বিবর্তনে সমুদ্র স্রোতের প্রভাব খুব বেশি নয়। অন্যদিকে সমুদ্র তরঙ্গ ক্ষয়কার্য ও সঞ্চয় কার্যের মাধ্যমে উপকূলের ব্যাপক পরিবর্তন ঘটিয়ে থাকে। সমুদ্র স্রোত উপকূলবর্তী অঞ্চলে বায়ুর উষ্ণতার পরিবর্তন ঘটিয়ে জলবায়ুর পরিবর্তন ঘটায়। অন্যদিকে সমুদ্র তরঙ্গ উপকূলবর্তী অঞ্চলে বায়ুর উষ্ণতার পরিবর্তন ঘটিয়ে জলবায়ুর পরিবর্তন ঘটায় না। এখন উপকূল সম্বন্ধীয় কয়েকটি পরিভাষা সম্পর্কে বলা হচ্ছে। উপকূল রেখা, স্থলভাগে যে অংশটি খাড়াভাবে সমুদ্রে নেমে আসে সেই অংশকে আমরা বলছি ভৃগু বা উঁচু পাড়। এই উঁচু পাড়ের যে সীমারেখা যেখান পর্যন্ত সমুদ্রের ঝটিকা তরঙ্গ প্রবেশ করতে পারে তাকেই উপকূল রেখা বলছি। উপকূল, এই উপকূল রেখার ঠিক পিছনের ভূভাগ অর্থাৎ সমুদ্রের উল্টো দিকের যে ভূভাগ, সেই ভূভাগকে উপকূল বলা হয়। সাধারণভাবে স্থলভাগ ও সমুদ্রের সংযোগস্থলের ভূভাগই হলো উপকূল। তটভূমি, উপকূলের সামনের যে অংশ তাকেই তটভূমি বলা হয়। সামনের অংশ বলতে সমুদ্রের দিকের অংশ, যেটা উপকূলের সমুদ্রের দিকের সামনের অংশটাই হচ্ছে তটভূমি। অন্যভাবে বললে বলা যায়, মরা জোয়ারের ভাটার সময়, তোমরা জোয়ার ভাটা ক্লাস 10-এ পড়েছিলে, সেখানে মরা জোয়ার বিষয়টা কি জানো সকলেই। মরা জোয়ারের যে ভাটা হয় সেই ভাটার সময় কি হবে, জলতল নিচে নেমে যাবে অনেকটা। মরা জোয়ারের ভাটার সময়ে সমুদ্র জলতলের সীমা থেকে উপকূলের উঁচু পাড় বা ভৃগুরেখা পর্যন্ত যতটা সমুদ্র তরঙ্গের জল পৌঁছায় সেই অংশই হলো তটভূমি। অর্থাৎ মরা জোয়ারের সময় জোয়ারের জল যতটা নিম্ন সীমা পর্যন্ত নেমে যায়, নিচু পর্যন্ত সমুদ্র জল যতটা নেমে যায়, সেইখান থেকে যে ভৃগু কথাটা বললাম বা উঁচু পাড়, এই উঁচু পাড়ের তলদেশ পর্যন্ত যে অংশ পুরোটাই হচ্ছে তটভূমি।
এই তটভূমির বিভিন্ন অংশগুলি নিয়ে এখন আলোচনা করা হচ্ছে। প্রথমে রয়েছে পশ্চাৎ তটভূমি। সমুদ্রের দিকে উপকূলের পরের অংশই হচ্ছে পশ্চাৎ তটভূমি, অর্থাৎ সমুদ্রের দিকে উপকূল যেখানে রয়েছে সেই উপকূলের ঠিক পরের অংশ সমুদ্রের দিকে যদি আমরা ভাবি, পরের অংশটাই হচ্ছে পশ্চাৎ তটভূমি। জোয়ারের সময় সমুদ্র জলের ঊর্ধ্ব সীমা থেকে উঁচু পাড় বা ভৃগুরেখা পর্যন্ত অংশকে পশ্চাৎ তটভূমি বলা হয়। সম্মুখ তটভূমি। সমুদ্রের দিকে পশ্চাৎ তটভূমির সামনের অংশে সম্মুখ তটভূমির অবস্থান। পশ্চাৎ তটভূমির সামনের অংশে অবশ্যই সমুদ্রের দিকে সম্মুখ তটভূমির অবস্থান। সমুদ্র জলের নিম্ন সীমা থেকে সমুদ্র জলের ঊর্ধ্ব সীমা পর্যন্ত যে অংশ তাই হলো সম্মুখ তটভূমি। এই নিম্ন সীমা ও ঊর্ধ্ব সীমা নির্ধারণ করা হয় কিভাবে? এটা ভাটার সময়ে, জোয়ার ভাটা নাম শুনেছ, ভাটার সময়ে যে জলতল নেমে যায় সেই নেমে যাওয়ার গড় উচ্চতা বের করা হয়। জলতল যখন নেমে যায় সেই নেমে যাওয়ার জলতলগুলোর উচ্চতা গড় বের করা হয়। আবার জোয়ারের সময় জলতল যখন উঁচু হয়ে যায় এই উচ্চতাগুলোর গড় উচ্চতা বের করা হয়। এই গড় উচ্চতাগুলোই নিম্ন জলসীমা ও ঊর্ধ্ব জলসীমা হিসাবে চিহ্নিত করা হচ্ছে। এখন পুরোদেশীয় তটভূমি। সমুদ্রের দিকে সম্মুখ তটভূমির পরের অংশকে পুরোদেশীয় তটভূমি বলা হয়, বা পুরোদেশীয় তটভূমির অবস্থান পরের অংশে। সমুদ্র জলের নিম্ন জলসীমা থেকে মহীসোপানের শেষ প্রান্ত পর্যন্ত, সমুদ্র জলের নিম্ন জলসীমা থেকে মহীসোপানের শেষ প্রান্ত পর্যন্ত অংশই হলো পুরোদেশীয় তটভূমি। এখন তটরেখা কি? একটি নির্দিষ্ট সময়ে স্থলভাগের দিকে সমুদ্র জল যতদূর পর্যন্ত বিস্তৃত হয় সেই সীমারেখা বা সীমানাকেই তটরেখা বলা হয়। এই সমুদ্র জলের বিস্তারটা কিন্তু সব সময় একই হবে তা নয়, সময়ে সময়ে পরিবর্তনশীল। তাই এটি একটি অস্থায়ী সীমারেখা, সময়ে সময়ে এটি পরিবর্তন হয়। এখন উপকূল রেখা ও তটভূমির মধ্যে কি পার্থক্য দাঁড়ালো সেগুলো আমরা একটু দেখে নিই। উপকূল বরাবর উঁচু পাহাড়ের সীমারেখাকে বা ঝটিকা তরঙ্গের জল সর্বাধিক যতদূর পর্যন্ত স্থলভাগে প্রবেশ করে তার সীমারেখাকে উপকূল রেখা বলে। অন্যদিকে উপকূলের সামনের অংশকে তটভূমি বলে। উপকূল রেখা উপকূলের সীমারেখা নির্দেশ করে। তটভূমি উপকূলের সামনের অঞ্চলকে নির্দেশ করে। উৎপত্তি, গঠন ও আকৃতি অনুসারে উপকূল বিভিন্ন রকমের হয়। তটভূমি সাধারণত 4 প্রকারের হয়ে থাকে: সম্মুখ তটভূমি, পশ্চাৎ তটভূমি, পুরোদেশীয় তটভূমি এবং পশ্চাৎ দেশীয় তটভূমি। এই পশ্চাৎ দেশীয় তটভূমিটা নিয়ে আমি আলোচনা করিনি, একটি কথা বলে দিই। সম্মুখ তটভূমি আর পুরোদেশীয় তটভূমির যে মাঝের অংশ সেই অংশটাকে আমরা পশ্চাৎ দেশীয় তটভূমি বলে চিহ্নিত করতে পারি। আবার পার্থক্যে ফিরে আসছি। উপকূল রেখা একমাত্রিক, এর কেবল দৈর্ঘ্য আছে। অন্যদিকে তটভূমি দ্বিমাত্রিক, এর দৈর্ঘ্য ও প্রস্থ দুইই আছে। এখন ফেচ কি? ফেচ সমুদ্র তরঙ্গের শক্তি ও উচ্চতা নির্ভর করে বায়ুপ্রবাহের গতিবেগের উপর। উন্মুক্ত সমুদ্রের উপর দিয়ে বায়ু বাঁধাহীনভাবে প্রবাহিত হলে তার গতি বৃদ্ধি পায় এবং সমুদ্র তরঙ্গ প্রবল আকার ধারণ করে। সমুদ্রের এই উন্মুক্ততা অর্থাৎ বায়ু যে পরিমাণ দূরত্ব উন্মুক্ত সমুদ্রের উপর দিয়ে প্রবাহিত হয়ে আসছে তাকে ফেচ বলে। ভূবিজ্ঞানী উলরিচ এবং মর্গ্যান এর ভাষায় বায়ুপ্রবাহ ও সমুদ্র তরঙ্গের অতিক্রমণের জন্য প্রাপ্য সমুদ্রপৃষ্ঠের দৈর্ঘ্যই হল ফেচ। সমুদ্র তরঙ্গ সৃষ্টির কারণ।
সমুদ্র তরঙ্গ যে সমস্ত কারণে সৃষ্টি হয় তার মধ্যে অন্যতম হলো বায়ুপ্রবাহ। সমুদ্র তরঙ্গ সৃষ্টির প্রধান কারণ হলো বায়ুপ্রবাহ। উন্মুক্ত সমুদ্রের উপর দিয়ে প্রবাহিত বায়ুপ্রবাহের সঙ্গে সমুদ্র জলপৃষ্ঠের ঘর্ষণের ফলে সমুদ্র তরঙ্গের সৃষ্টি হয়। বায়ুপ্রবাহের অতিক্রমণের জন্য প্রাপ্য উন্মুক্ত সমুদ্রের দৈর্ঘ্যকে ফেজ বলা হয়। এই বায়ুপ্রবাহের সঙ্গে ঘর্ষণে সমুদ্র জলের যে কণাগুলো সেগুলো গতিপ্রাপ্ত হয় এবং গতিপ্রাপ্ত হওয়ার ফলে এই গতিটা বৃত্তাকার গতির রূপ নেয়, বৃত্তের মতো। এই বৃত্তাকার গতিতে যখন রূপ নেয় তখন সমুদ্রের জল ওই স্থানেই ওই বৃত্তাকার পথে ওঠানামা করতে থাকে, যেটাকে আমরা সমুদ্র তরঙ্গ বলে চিহ্নিত করছি। এছাড়া সমুদ্র তরঙ্গ সৃষ্টির কারণ হিসাবে আমরা ভূমিকম্পকেও চিহ্নিত করতে পারি। সমুদ্র তলদেশে যদি ভূমিকম্প হয় তাহলে সমুদ্রের জলরাশি আন্দোলিত হয়ে যাবে, আন্দোলিত হয়ে গেলে সমুদ্র তরঙ্গের সৃষ্টি হবে এবং এই প্রবল ভূমিকম্পের ফলে যে সমুদ্র তরঙ্গের সৃষ্টি হচ্ছে তাকে আমরা সুনামি বলছি, সুনামি। আবার অগ্ন্যুৎপাতের ফলেও সমুদ্র তরঙ্গের সৃষ্টি হতে পারে। সমুদ্র তলদেশে যদি অগ্ন্যুৎপাত হয় তাহলেও সমুদ্র তরঙ্গের সৃষ্টি হতে পারে। আবার সমুদ্র তলদেশে বড় আকারের ধস নামলেও সমুদ্র তরঙ্গের সৃষ্টি হতে পারে। এখন সমুদ্র তরঙ্গের শ্রেণীবিভাগ। সমুদ্র তরঙ্গের শ্রেণীবিভাগ অনেকভাবে আমরা করতে পারি। তার মধ্যে প্রথমত গঠন ও প্রকৃতি অনুসারে শ্রেণীবিভাগ। গঠন ও প্রকৃতি অনুসারে যে শ্রেণীবিভাগগুলি করা হয়: অনুপ্রস্থ তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ আর ক্লাপটিস বা স্থির বা স্থাণু তরঙ্গ। এখন অনুপ্রস্থ তরঙ্গ। যে সমুদ্র তরঙ্গে জলরাশি ওপর নিচে বা উলম্বভাবে ওঠানামা করে এবং জলকণাগুলি বৃত্তাকার পথে গতিশীল হয় ও প্রায় তাদের পূর্বের অবস্থানে ফিরে আসে তাকে অনুপ্রস্থ তরঙ্গ বলা হয়। অর্থাৎ অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? জলপৃষ্ঠের সঙ্গে বায়ুপ্রবাহের ঘর্ষণ হয়, ঘর্ষণে সমুদ্র তরঙ্গের সৃষ্টি হয়। এই ঘর্ষণের ফলে জলকণা বৃত্তাকার কক্ষপথ তৈরি করে। এই বৃত্তাকার কক্ষপথের মাধ্যমে জলকণাগুলো উপর নিচে ওঠানামা করে। এই যে বৃত্তাকার কক্ষপথের কথা বলছি, এই বৃত্তাকার কক্ষপথের যে ব্যাস, সেই ব্যাস যদি সমুদ্র জলের গভীরতা অপেক্ষা কম হয়, মানে সেই স্থানে সমুদ্র জল যতটা গভীরতা পর্যন্ত বিস্তৃত তার থেকে এই ব্যাসের দৈর্ঘ্য যদি কম হয়, সেক্ষেত্রে অনুপ্রস্থ তরঙ্গ সৃষ্টি হবে। এখন অনুদৈর্ঘ্য তরঙ্গ। অগভীর সমুদ্রে সৃষ্ট যে তরঙ্গে জলকণাগুলি সামনের দিকে তরঙ্গ অবয়বের প্রায় সমান গতিতে গতিশীল হয় তাকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলে। এক্ষেত্রে কি হয়, ওই যে বৃত্তাকার কক্ষপথের কথা বলছিলাম, জলকণাগুলো বৃত্তাকার কক্ষপথ প্রাপ্ত হয়। এই বৃত্তাকার কক্ষপথের যে ব্যাস সেটা জলের গভীরতা অপেক্ষা যদি বেশি হয়ে যায়, অর্থাৎ তরঙ্গ যখন উপকূলের কাছাকাছি চলে আসে, তটভূমিতে চলে আসে, তখন ওই অংশে সমুদ্র জলের গভীরতা এই বৃত্তাকার যে কক্ষপথগুলোর ব্যাস অপেক্ষা কম হয়। তখন বৃত্তাকার কক্ষপথগুলো আস্তে আস্তে উপবৃত্ত থেকে অর্ধবৃত্তে পরিণত হয়। তখন এইগুলো সরল রৈখিক গতিপ্রাপ্ত হয়, এই জলের এই অংশগুলো। তখনই এই অনুদৈর্ঘ্য তরঙ্গের সৃষ্টি হয়। অর্থাৎ বৃত্তাকার কক্ষপথটা ভেঙে যায় যখন জলের গভীরতা কম থাকে, আর সেই ক্ষেত্রে অনুদৈর্ঘ্য তরঙ্গের সৃষ্টি হয়। এখন ক্লাপটিস বা স্থির বা স্থাণু তরঙ্গ। এই ক্লাপটিস শব্দটি ক্লাপ বা করতালি থেকে উদ্ভূত। সমুদ্র তরঙ্গ অনেক সময় না ভেঙে উপকূলের দিকে এগিয়ে যায় এবং ভিগুতটে ধাক্কা খেয়ে প্রত্যাবর্তনকারী তরঙ্গরূপে সমুদ্রে ফিরে আসে। এই প্রত্যাবর্তনকারী তরঙ্গের জল যেখানে সমুদ্র তরঙ্গের সঙ্গে মিলিত হয়, অর্থাৎ অগ্রগামী তরঙ্গের সঙ্গে প্রত্যাবর্তনকারী তরঙ্গের
মিলন হয়, যেখানে মিলিত হয়, সেখানে এই দুটি বিপরীতমুখী তরঙ্গের মাধ্যমে এক প্রকার দণ্ডায়মান ও স্থাণু তরঙ্গের সৃষ্টি হয়। একেই আমরা ক্লাপটিস বলছি। এখন তরঙ্গের অভিমুখ অনুসারে তরঙ্গকে আমরা দুটি শ্রেণীতে বিভক্ত করতে পারি: সম্মুখ তরঙ্গ বা সোয়াস এবং প্রত্যাবর্তনকারী তরঙ্গ বা ব্যাকওয়াশ। সোয়াস সোয়াস শব্দের অর্থ স শব্দে আছড়ে পড়ে ভেঙে যাওয়া। সুতরাং সমুদ্র তরঙ্গ যখন অগভীর জলে এসে ক্রমশ খাড়া ও কুণ্ডলিত হয়ে সৈকতের উপর সশব্দে আছাড় খেয়ে ভেঙে যায়, তখন সেই তরঙ্গকে সোয়াস বা সম্মুখ তরঙ্গ বা সশব্দে প্রক্ষালন তরঙ্গ বলা হয়। অর্থাৎ সমুদ্রের দিক থেকে উপকূলের দিকে যে তরঙ্গটা আসছে তাকেই আমরা এক কথায় সোয়াস বলছি। ব্যাকওয়াশ সোয়াস বা সম্মুখ তরঙ্গের জলরাশি সৈকতের উপর দিয়ে উঠে আসার পর আবার ভূমির ঢাল অনুসারে সমুদ্রে ফিরে যায়। একে ব্যাকওয়াশ বা পশ্চাৎগামী বা প্রত্যাবর্তনকারী তরঙ্গ বলা হয়। অর্থাৎ সমুদ্রের দিক থেকে একটা সোয়াস তরঙ্গ আসলো, আসার পর সৈকতে ধাক্কা খেলো, তটভূমিতে ধাক্কা খেলো। ধাক্কা খাওয়ার পর সেই তটভূমি থেকে সৈকতের উপর দিয়ে আবার সমুদ্রের দিকে ফিরে যাচ্ছে যে তরঙ্গটা, একেই আমরা প্রত্যাবর্তনকারী তরঙ্গ বা ব্যাকওয়াশ বলতে পারি। এখন কার্য অনুসারে তরঙ্গের শ্রেণীবিভাগ। গঠনকারী সমুদ্র তরঙ্গ। যে সমুদ্র তরঙ্গের দ্বারা উপকূলের গঠন কার্য চলে, অর্থাৎ সমুদ্র সৈকতে ক্ষয়জাত পদার্থগুলো সঞ্চিত হয় এবং এর ফলে সৈকত প্রশস্ততর হয়, তাকে গঠনকারী তরঙ্গ বলা হয়। কখন হবে গঠনকারী তরঙ্গের সৃষ্টি? যখন এই সমুদ্রের দিক থেকে যে সোয়াস তরঙ্গ আসছে তার শক্তি কম থাকবে। এই সোয়াস তরঙ্গের শক্তি কম থাকবে, তাহলে সোয়াস এসে যখন তটভূমির উপর আছাড় খেলো, তারপর যে ব্যাকওয়াশটা সৃষ্টি হলো, তাহলে সোয়াসের শক্তি কম থাকলে ব্যাকওয়াশের শক্তিটাও তখন কম হবে। অর্থাৎ প্রত্যাবর্তনকারী যে তরঙ্গ তার শক্তিটাও কম হবে, আর শক্তিটা কম হয়ে গেলে তখন ওই প্রত্যাবর্তনকারী তরঙ্গ নুড়ি, বালি, কণা এগুলোকে নিয়ে যেতে পারবে না, সমুদ্রের দিকে ফিরিয়ে নিয়ে যেতে পারবে না। দুর্বল হয়ে যাওয়ার জন্য, তরঙ্গটার শক্তি দুর্বল হওয়ার জন্য সমুদ্রের দিকে ফিরিয়ে নিয়ে যেতে পারবে না। ফলে প্লাবভূমিতে এই পদার্থগুলো সঞ্চিত হয়ে থাকবে, তাই একে গঠনকারী তরঙ্গ আমরা বলছি। বিনাশকারী সমুদ্র তরঙ্গ। যে সমুদ্র তরঙ্গের দ্বারা উপকূল ক্ষয় হয়ে সংকীর্ণ হতে হতে একসময় ধ্বংসপ্রাপ্ত হয়, তাকে বিনাশকারী সমুদ্র তরঙ্গ বলে। প্রবল ঝড়ের সময় বৃহদাকৃতির যে বিনাশকারী তরঙ্গের সৃষ্টি হয় তাকে ঝটিকা তরঙ্গ বলা হয়। এই বিনাশকারী তরঙ্গের সৃষ্টি কি জন্য হয়? যদি দেখা যায় যে প্রবল ঝড় বা সুনামি হচ্ছে, সমুদ্র খুব উত্তাল, বড় বড় ঢেউ সৃষ্টি হচ্ছে এবং এই ঢেউগুলো ক্রমশ উপকূলের দিকে এগিয়ে আসছে, তখন ওখানে যে সোয়াস বা সম্মুখ তরঙ্গ আসছে তার শক্তি অনেক বেশি থাকবে। ফলে এই সোয়াস উপকূলে আছাড় খাওয়ার পর যখন সমুদ্রের দিকে ফিরে যাবে, অর্থাৎ ব্যাকওয়াশের সৃষ্টি হবে, সেই ব্যাকওয়াশের শক্তিটাও অনেক বেশি থাকবে। ব্যাকওয়াশের শক্তি বেশি থাকার জন্য যেসব নুড়ি, বালি, পাথর কণাগুলো তটভূমিতে ছিল সেইগুলোকে ওই ব্যাকওয়াশ নিজের সঙ্গে নিয়ে পালিয়ে যাবে, সমুদ্রের দিকে নিয়ে চলে যাবে। আর নিয়ে চলে যাওয়ার জন্য উপকূল ভাগ ক্ষয়প্রাপ্ত হয়, তাই একে বিনাশকারী সমুদ্র তরঙ্গ বলা হচ্ছে। এখন গঠনকারী তরঙ্গ ও বিনাশকারী তরঙ্গের মধ্যে কি কি পার্থক্য আছে আমরা একটু দেখে নিই। যে তরঙ্গের দ্বারা উপকূলের গঠন কাজ সম্পন্ন হয় তাকে গঠনকারী তরঙ্গ বলে। অন্যদিকে যে তরঙ্গের দ্বারা উপকূলের ক্ষয় সাধন হয় ও উপকূল ক্রমশ সংকীর্ণ হয় তাকে বিনাশকারী তরঙ্গ বলে।
সোয়াশ এই গঠনকারী তরঙ্গের ক্ষেত্রে সোয়াশ ব্যাকওয়াশ অপেক্ষা শক্তিশালী হয়। অন্যদিকে বিনাশকারী তরঙ্গের ক্ষেত্রে ব্যাকওয়াশ সোয়াশ অপেক্ষা শক্তিশালী হয়। গঠনকারী তরঙ্গের ক্ষেত্রে উপকূল ভাগে গড়ে ওঠা সৈকত ভূমি স্থায়ী হয়। অন্যদিকে বিনাশকারী তরঙ্গের ক্ষেত্রে উপকূল ভাগে গড়ে ওঠা সৈকত ভূমি স্থায়ী হয় না। গঠনকারী তরঙ্গের ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য বেশি এবং তরঙ্গ উচ্চতা কম হয়। বিনাশকারী তরঙ্গের ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য কম হয় এবং তরঙ্গ উচ্চতা অধিক হয়। গঠনকারী তরঙ্গের ক্ষেত্রে তটভূমির উপর উপবৃত্তাকারে ধীরে ধীরে আছড়ে পড়ে। অন্যদিকে বিনাশকারী তরঙ্গের ক্ষেত্রে তটভূমির উপর বৃত্তাকারে সবেগে আছড়ে পড়ে। গঠনকারী তরঙ্গের ক্ষেত্রে যেসব ভূমিরূপগুলো সৃষ্টি হয়, বেলাভূমি, সৈকত শিরা, এগুলো সবই সঞ্চয়জাত ভূমিরূপ। অন্যদিকে বিনাশকারী তরঙ্গের ক্ষেত্রে যেসব ভূমিরূপগুলো সৃষ্টি হয়, সমুদ্র ভিগু, তরঙ্গ কর্তিত মঞ্চ, ব্লোহোল, সমুদ্র গুহা, এগুলো সবই ক্ষয়জাত ভূমিরূপ। এখন তরঙ্গ সম্পর্কিত কয়েকটি পরিভাষা আমরা একটু জেনে নিই। কোনো একটি সমুদ্র তরঙ্গে যদি আমরা রেখাচিত্রের আকার দিই, মানে রেখাচিত্র যদি আঁকি সমুদ্র তরঙ্গের, তাহলে এই রেখাচিত্রের উচ্চতম অংশগুলোকে আমরা বলবো তরঙ্গ শীর্ষ এবং নিম্নতম অংশগুলোকে আমরা বলবো তরঙ্গ দ্রোণী। উচ্চতম অংশগুলোকে তরঙ্গ শীর্ষ এবং নিম্নতম অংশগুলোকে তরঙ্গ দ্রোণী বলবো। আবার পরপর দুটো তরঙ্গ শীর্ষ বা পরপর দুটো তরঙ্গ দ্রোণীর মধ্যেকার যে দৈর্ঘ্য বা দূরত্ব, সেই দূরত্বটাকে আমরা একটি তরঙ্গ দৈর্ঘ্য বলবো। দুটো তরঙ্গ শীর্ষ নিয়ে নিলাম পরপর, অথবা দুটো তরঙ্গ দ্রোণী পরপর নিয়ে নিলাম, এদের মধ্যেকার যে দৈর্ঘ্য সেটা মাপলাম, তাহলে যে দৈর্ঘ্যটা পাবো সেটাই হচ্ছে ওই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য। আর তরঙ্গ শীর্ষ থেকে তরঙ্গ দ্রোণী পর্যন্ত যদি উলম্বভাবে একটা রেখা কল্পনা করি, এই রেখার যে দৈর্ঘ্য সেটাই হচ্ছে ওই তরঙ্গের উচ্চতা। তরঙ্গ শীর্ষ থেকে তরঙ্গ দ্রোণী পর্যন্ত একটা উলম্ব রেখা কল্পনা করলে, অর্থাৎ 90 ডিগ্রি কোণে কল্পনা করলে, ওই রেখাটার যে দৈর্ঘ্য সেটাই হচ্ছে ওই তরঙ্গের উচ্চতা। প্রতি একক সময়ে যে পরিমাণ তরঙ্গ দৈর্ঘ্য সঞ্চালিত হয় তাকে তরঙ্গের গতিবেগ বলা হয়। প্রতি একক সময়ে যে পরিমাণ তরঙ্গ দৈর্ঘ্য সঞ্চালিত হয় তাকে তরঙ্গ দৈর্ঘ্যের গতিবেগ বলা হয়। তরঙ্গের উচ্চতা ও তরঙ্গের দৈর্ঘ্যের অনুপাতকেই বলা হয় তরঙ্গ ঢাল। তরঙ্গের উচ্চতা ও তরঙ্গের দৈর্ঘ্যের অনুপাতকে বলা হয় তরঙ্গ ঢাল। এখন সৈকত ভূমি কি, এটা একটু জেনে নিই। তটভূমিতে সমুদ্র তরঙ্গ বাহিত নুড়ি, বালি প্রভৃতি সঞ্চিত হয়ে যে ভূমি গঠন করে তাকেই আমরা বলি সৈকত ভূমি। ইংরেজিতে যাকে বলছি বিচ, সি বিচ। আমরা বেড়াতে যেতে খুব ভালোবাসি সি বিচে, কিন্তু সি বিচ জিনিসটা কি সেটা আমাদের জানার দরকার। তটভূমিতে সমুদ্র তরঙ্গ বাহিত নুড়ি, বালি প্রভৃতি সঞ্চিত হয়ে যে ভূমি গঠন করে তাকেই সৈকত ভূমি বলা হয়। আজ এ পর্যন্তই।